দিল্লির সাধারণ মানুষ তথা পিছিয়ে পড়া শ্রেণীর জন্য একাধিক কাজ করেছে আম আদমি পার্টি। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে। তবে সাম্প্রতিককালে আপের একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে। বিভিন্ন প্রস্তাব আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন কংগ্রেস নেতা কাজী আতাউর রহমান এবং বিজেপি নেতা আলী হোসেন। আপনাদের দুজনকেই নমস্কার এবং ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমে আমি চলে যাব আলী হোসেন বাবু আপনার কাছে, জানতে চাইবো বিজেপি ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে, কি বলবেন এ বিষয়ে আপনি? বলার মধ্যে দিল্লির বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভোটটা হয়েছে, তাই দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে দিল্লির ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ওনাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে আপ মানে আপনারা বুঝতে পেরেছেন, আপ মানে হচ্ছে শরীরের কোনো এক জায়গায় একটা আপ হয়, আপনারা জানেন সকলেই, এক ধরনের টিউমার বলা হয় ওটাকে। এই টিউমারের অপারেশন করা দরকার। বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য তার কিছু প্রস্তুতি লাগে। এই অপারেশন করতে গিয়ে আমাদের 10টা বছর সময় লাগলো। কেন? যে আপ একটা খুব বিষাক্ত জিনিস, শরীরে খুব ডেঞ্জারাস। এই আপ দিল্লির হেডকোয়ার্টারে আপ বাসা বেঁধে ছিল এবং সেই আপ আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তিনি আজকে মুখ দেখাতে পারছেন না। তিনি আজকে নিজে পর্যন্ত হেরে গেছেন। আপনারা জানেন যে কেজরিওয়াল জি হেরেছেন, তার মনীষ সিসোদিয়া সেও হেরেছেন। অর্থাৎ আপের বংশ ধ্বংস হয়ে গেছে। সেই জন্য আমরা বলতে চাই যে দিল্লির মানুষ তারা যে এবার ইস্তাহার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিয়েছি, সেটা হচ্ছে দিল্লিকে আমরা মানে কি বলে মানে জঙ্গল মুক্ত আমরা করব। জঙ্গল বলতে মানে এই যে আপনার কুলুষিত হয়েছে, আমরা দিল্লিকে আমরা কুলুষিত থেকে মুক্ত করব। দিল্লির উপরে যে যমুনা নদী রয়েছে, সেই যমুনা নদীর জলকে পরিষ্কার করব, সংস্কার করব। আপনারা জানেন আমরা এই নির্বাচনের ইস্তাহার রেখেছিলাম যে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ শহর, তার সৌন্দর্যায়ন, সেটা আমরা দিল্লিতে আমরা করব। পৃথিবীর সব থেকে বড় শহর এবং সুন্দরতম শহর আমরা সে দিল্লিতে করব। তার জন্য কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্ট আমরা কাজে লাগাবো। দিল্লির সাধারণ মানুষ এটা গ্রহণ করেছে এবং ভারতীয় জনতা পার্টির প্রতি তারা আস্থা রেখেছে। এই জন্য দিল্লির মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। 48টা বিধানসভা আসনে জয়যুক্ত হয়েছি বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে আপের মতন একটা পার্টিকে, অরবিন্দ কেজরিওয়ালের মতন একটা পার্টিকে, যে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ছিল, সেই ইন্ডি জোটের পিন্ডি জোটকে গেল আজকের থেকে। আর আবার কোনো কালেই দিল্লিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না, নিশ্চিত দিল্লির মানুষ সেটা রায় দিয়েছে। তাই দিল্লির মানুষকে অভিনন্দন এবং ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। আতাউর বাবু আপনার কাছে চলে যাব। কংগ্রেস আপের সঙ্গে জোট বেঁধে লড়াই করেনি। রাহুল গান্ধীর লক্ষ্য ছিল ভোট বৃদ্ধি করা, কিন্তু তাতে অনেকটাই সফল হয়েছে কংগ্রেস। কি বলবেন এ বিষয়ে আপনি? খুব স্বাভাবিক, মানে কংগ্রেস দীর্ঘদিন ধরে একটা প্রয়াস করে আসছিল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত এনডিএ জোটের শরিকগুলো ছিল তাদের যেন পরাজিত করা যায়। কিন্তু আমরা যেটা দেখলাম এবারে, মানে এই যে কেজরিওয়ালের যে অহংকার, সেই অহংকারের জন্য কংগ্রেসকে এরা সঙ্গে নেয়নি। কংগ্রেস তো আর খয়রাতির দল নয়, কংগ্রেস কোনো এনজিও নয় যে তারা নিজেদের বিলীন করে দিয়ে সবসময় অন্যান্য পার্টিগুলোকে এগিয়ে নিয়ে যাবে। কংগ্রেসকে আবার নিজের জায়গা ধরতে হবে। তো কংগ্রেস সেই ক্ষেত্রে চেয়েছিল, আপের সাথে জোট করতে চেয়েছিল, আপ কিন্তু সেই জোটটা করেনি, যার ফলে আজকে এই রেজাল্ট হয়েছে আপের। কংগ্রেসের লক্ষ্য ঠিক আছে, কংগ্রেস যেটা চেয়েছিল যে আমার ভোট ব্যাংক, আমার ভোট পার্সেন্টেজ আমাকে বাড়াতে হবে। একেবারে ক্ষমতায় আসা সম্ভব নয়, যেহেতু কেন্দ্রে বিজেপির সরকার আছে। এই সময়ে কংগ্রেস যে সমস্ত রাজ্যগুলোতে একেবারে 3 নম্বরে চলে গেছে, সেখান থেকে 1 নম্বরে আসা সম্ভব নয়। এই মুহূর্তে কংগ্রেস যেটা করছে সেটা নিজের ভোট পার্সেন্টেজটাকে বাড়াচ্ছে, সেটা কিন্তু আমরা সেই জায়গায় সফল হয়েছি। আমরা একটাই কথা বলবো, অরবিন্দ কেজরিওয়ালের যে অহংকার ছিল
সেটা চূর্ণ হয়েছে। আলী হোসেন বাবু, বিজেপি আপনাদের দলে তো সবসময় নরেন্দ্র মোদীকেই মুখ করে লড়াই করা হয়, কেন? এই কারণটা কেন? প্রথম কারণ দেখুন, বিজেপি সর্বভারতীয় পার্টি, আমাদের সর্বভারতীয় নেতা একজনেই আপনারা জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। আমরা তাকেই মুখ করে সারা ভারতবর্ষে যত ইলেকশন হবে সব ইলেকশনে ওনাকেই আমরা মুখ করব, কারণ পার্টি একটা, এক এক রাজ্যে এক একটা তো পার্টি না। যেমন আপ শুধু দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে, সুতরাং তাদের মুখ অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস এক এক রাজ্যে এক এক রকম, স্বাভাবিক কারণে কোথাও কোনো রাজ্যে মল্লিকার্জুন খাড়গে, কোথাও রাহুল গান্ধী, কোথাও সোনিয়া গান্ধী, কোথাও হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, কোথাও হচ্ছে আপনার অধীর চৌধুরী, বিভিন্ন ভাবে। অর্থাৎ কংগ্রেস একটা পরিবার পার্টি, পরিবারতান্ত্রিক পার্টি, তারা বিভিন্ন মুখ রাখতে পারে। কিন্তু আমরা বিজেপি, আমরা একটা জাতীয়তাবাদী পার্টি। আমাদের যেহেতু একটা পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের মুখ, সেই জন্য আমরা একজনকে টার্গেট করে আমরা ইলেকশনে লড়ি। দিল্লিতে যেমন লড়েছি, এই তো কদিন আগেও আমরা, আপনারা জানেন, অন্য যে রাজ্যগুলোতে ভোট হলো সেখানেও আমরা লড়েছি। নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মুখ, কারণ প্রধানমন্ত্রী আমাদের দলের নেতা, তিনি হচ্ছেন আমাদের নেতা। একটা কথা বলতে চাচ্ছি কাজীবাবুর উদ্দেশ্যে, যে কংগ্রেস টানা প্রায় 15টা বছর টানা শীলা দীক্ষিত দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন। সেই জাতীয় কংগ্রেসের নেত্রী শীলা দীক্ষিত এত ভালো স্বচ্ছ ভাবমূর্তি ছিলেন। 15 বছর সরকারে থাকার পর আপ চলে আসলো দিল্লিতে, 10 বছর তারা থাকলেন। সেই কংগ্রেস মাত্র 6% ভোট পেয়ে কংগ্রেস তাতেই সন্তুষ্ট হয়েছে। বলুন তো, 6% ভোট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নির্দল পায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সাধারণ একজন যদি নির্দলও কোনো একটা বিধানসভায় দাঁড়ায়, সেও 10% ভোট পায়। আর কংগ্রেস সারা রাজ্যে 15 বছর ক্ষমতায় থাকার পর, দিল্লিতে 66 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার পর, সেই কংগ্রেস জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে সর্বশেষ আপনার রাজীব গান্ধী, পরবর্তীতে মনমোহন সিং পর্যন্ত থাকার পরেও তারা দিল্লিতে মাত্র 6% বসে তারা সন্তুষ্ট হয়েছে। সেই জন্য সন্তুষ্ট হলো, আমাদের কোনো অসুবিধা নেই। কংগ্রেস 6% হোক, 8% হোক, যে শতাংশই হোক, ভারতবর্ষের বিজেপি নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জ করতে পারবে। ভোট নিয়ে আতার বাবু, কংগ্রেস কি তবে 6% ভোট নিয়ে সন্তুষ্ট? শোনেন, আমরা তো পয়সা দিয়ে ভোট কিনি না। বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বেশি পয়সাওয়ালা পার্টি। এরা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে, এবং যেহেতু ওরা কেন্দ্রে সরকারে আছে এবং দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের নেতৃত্বে ওরা দিল্লিকে শাসন করেছে, সেই ক্ষেত্রে মানুষকে কিছু সুবিধা দিতে পেরেছে। আমরা জনগণের রায়টাকে মেনে নিই। আলীবাবু বলছিলেন যে আমাদের মুখ একটাই, সেই মুখটা বিভিন্ন জায়গায় তো ফেল হয়েছে। আমরাও তো বিভিন্ন জায়গায় আবার জিতেছি। হার জিত এটা মানে রাজনীতির একটা অঙ্গ, হার জিত। আমরা যেমন হারটাকে মেনে নিতে পারি স্বাচ্ছন্দ্যে, জিতলে আবার জনগণকে আমরা সেইভাবে ধন্যবাদও দিতে পারি। হেরে গেলেই যে সবকিছু শেষ হয়ে গেল তা নয়। কংগ্রেস একটা প্রাচীন দল, কংগ্রেসের থেকে অনেকেই আলাদা হয়ে গিয়ে কংগ্রেসটাকে দুর্বল করার একটা চেষ্টা করেছে। কংগ্রেস নিজের চেষ্টায় আজকে 5%, 6% দেখছেন। আমি আলীবাবুকে বলবো, ইতিহাসটাকে জানতে হবে আপনাকে। একটা সময়ে বিজেপি 2টো এমপি নিয়ে শুরু করেছিল, আজকে ক্ষমতায় আছে। তো তা বলে কি তারা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে? কংগ্রেস পালিয়ে যাওয়ার দল নয়। কংগ্রেস, আরএসএস, বিজেপি এবং এই যে আঞ্চলিক দলগুলো যাদের অহংকার হয়ে গেছে, তাদের বিরুদ্ধে নিজের অবস্থানটাকে ঠিক রেখে লড়াই করে জনগণের স্বার্থে এগিয়ে যাবে, এটাই কংগ্রেসের সংকল্প। হোসেন বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন এখানে আতাউর বাবু কি বললেন, এবং আপনার কি মনে হয় এখানে ভোট কেনাবেচার কতটা প্রভাব রয়েছে, যেমনটা তিনি বললেন? না, দেখুন, প্রধান প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার তার বক্তব্য আপনারা তুলে ধরছেন। তিনি কিন্তু বলেছেন ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। একই সঙ্গে তার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন যে তারা বহু পরিশ্রম করে তারা লড়াইটা করেছিলেন। স্বাভাবিক কারণে ভোট কেনাবেচার কোনো বিষয় নেই। আপনি একটা কথা বলুন, আতাউর বাবু আর একটা কথা বলছিলেন
যে বিজেপির একটা সময় 2জন এমপি ছিল 84 সালে, আপনারা জানেন। আমরা 2টো এমপি জিতেছিলাম, আফগানিও জিততে পারেনি, বাজপেয়ীও জিততে পারেনি। সেই সময় কংগ্রেসের এই আতাউর বাবুর দলেরা সেই দিন বলেছিল হাম দো হামারা দো এর পার্টি বিজেপি। আজকে বলুন, হাম দো হামারা দো কিন্তু সেই দিন 6% ভোট পায়নি, সেই দিন কিন্তু 25% ভোট পেয়েও আমরা কিন্তু 2টো এমপি মাত্র জিততে পেরেছিলাম। আমরা সেই জন্য বলছি যে কালের চাকা কিভাবে যে ঘুরছে কংগ্রেসের, বলুন। যে কংগ্রেস হাম দো হামারা দো পার্টি বলতো বিজেপিকে, আজকে সেই কংগ্রেসের দশা। আজকে দিল্লিতে তারা খাতা খুলতে পারেনি, আর রাহুল গান্ধী যে দিল্লিতে থাকেন তার বুথে বা তার ওয়ার্ডে সেই কংগ্রেসের একটা কাউন্সিলরও জিততে পারেনি, একটা এমএলএ তো দূরের কথা। তাহলে এই যে মানুষের একটা দলের প্রতি যে একটা নেগলেক্ট করা, ইনসাল্ট করা, তার প্রতিদান কিন্তু স্বয়ং ঈশ্বর আজকে ফিরিয়ে দিয়েছেন দিল্লিতে কংগ্রেসকে, যে দেখো বাবা তোমার কি দশা। সেই জন্য আমরা বলতে চাই যে আমি আতাউর বাবুকে বলতে চাই, আপনারা কি সত্যি সত্যি আবার ওই ইন্ডিয়া জোটে আপনারা কি অরবিন্দ কেজরিওয়ালকে রাখবেন সঙ্গে? যে অরবিন্দ কেজরিওয়াল আপনার দলের কংগ্রেসের সঙ্গে আঘাত করতে পারলো না, যার ফলে আপনারা হারলেন বলে মনে করেছেন, কিন্তু আপনারা কি ইন্ডিয়া জোটে আবার অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে রাখবেন না আবার আপনারা? আতাউর বাবু আপনাকে, আপনার কাছে প্রশ্ন। আপ পেয়েছে 43% ভোট এবং সেখানে কংগ্রেস 6%, বিজেপি পেয়েছে 47%। আপের সঙ্গে জোট বেঁধে লড়াই করলে ফলাফল কি অন্যরকম হতে পারতো না? কি মনে হয় আপনার? একদমই হতো। আপনি তো এমনিতেই দেখতে পাচ্ছেন যে 43 আর 5 48% হয়, আর ওরা 47% পেয়ে ক্ষমতায় এসেছে, অটোমেটিক্যালি রেজাল্টটা অন্য হতো। অহংকারী দলগুলো যতক্ষণ নিজের অহংকার না ছাড়তে পারে ততক্ষণ কিন্তু তাদের এই অবস্থাই হবে। এটা আপনি কি তবে বলছেন এই অরবিন্দ কেজরিওয়ালের অহংকারের জন্যই কি তবে আম আদমি পার্টি সেখানে হেরে গেল? একদম একদম অহংকারের পতন হয়েছে, একদম অহংকারের পতন হয়েছে। উনি যদি এইটুকু বুঝতে পারতেন যে আমরা একটা জোট করেছি, সেই জোটে আমরা লোকসভাতেও জোট ছিল আমাদের, এই সময় যদি আমরা জোটটা ভেঙে দিই, মানে ওর এত বেশি অহংকার হয়ে গিয়েছিল যে আমি ছাড়া কেউ নেই দিল্লিতে। মানে হোসেন বাবু আপনার কাছে প্রশ্ন, দিল্লিতে জিতে বাংলায় কতটা অক্সিজেন পেলেন আপনারা? শুধু অক্সিজেনের কেন কথা বলছেন? এবার সামনে 2026 226 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো নিশ্চিত রূপে। আমরা বলতে যাই আমাদের নেতা হবে নরেন্দ্র মোদী নেতৃত্বে আমরা লড়বই। সেই জন্য যেটা বলছি, পশ্চিমবঙ্গে অক্সিজেনের বিষয় নেই। পশ্চিমবঙ্গে তো আমরা আছি, 77 জন এমএলএ আমাদের পশ্চিমবঙ্গে আছে, আর দিল্লিতে আসন কত 70, তার মধ্যে বিজেপি পেয়েছে 48, আর ওয়েস্ট বেঙ্গলে আমরা 77 জন এমএলএ নিয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হয়ে আছি। তাহলে বলুন, অনেক রাজ্যে যতগুলো আসন তার থেকে বেশি আসন আমরা ওয়েস্ট বেঙ্গলের ভারতীয় জনতা পার্টি পেয়েছি। তাহলে আর অক্সিজেনের কথা কেন বলছেন? অক্সিজেনের কথা এখানে সবকিছু মিলে বলুন, প্রোটন, হিলিয়াম, নিউট্রন, তোমার ইলেকট্রন, তোমার এই সমস্ত কথা বলুন, যে পরমাণুর মতন শক্তি নিয়ে আমরা আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে আসবো। ভারতীয় জনতা পার্টি মমতাকে সরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 2026-এ গঠন হবে। এই যে একটা হাওয়া 1 বছর ধরে এটা ঝড়ে পরিণত হয়ে যাবে পশ্চিমবঙ্গে, ওই যে বলে না টাইফুন, সেই টাইফুন চলে আসবে পশ্চিমবঙ্গে। আর এই টাইফুনে মানে সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো অন্য তার সঙ্গী দোসররা সব পরাজিত হয়ে যাবে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। আতাউর বাবু, যেমন হোসেন বাবু বললেন যে 26-এর বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, কি বলবেন আপনি এই বিষয়ে? পশ্চিমবঙ্গের মানুষের চিন্তাধারা দিল্লির মানুষের, মানে হিন্দি ভাষাভাষী এলাকার মানুষের চিন্তাধারার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আজকে একটা জিনিস মাথায় রাখুন, আমাদের এখানে আমরা কিন্তু একে অপরের সাথে যে সম্পর্কটা, সেটা কিন্তু মানে জাত ভিত্তিক ধর্ম ভিত্তিক সম্পর্ক আমাদের নেই। আমাদের একটা মাটির টানের সম্পর্ক আছে, সাম্প্রদায়িক সৌহার্দ্য আছে। এইখানে বিজেপি আজকে ক্ষমতায় এসেছে
মমতা ব্যানার্জির বিভিন্ন রকম ভুলের কারণে। মমতা ব্যানার্জির চিন্তাধারা কংগ্রেস মুক্ত বাংলা, বিজেপির চিন্তাধারা কংগ্রেস মুক্ত ভারত। বিজেপির স্বপ্ন জীবনে কোনোদিন পূরণ হবে না, মমতা ব্যানার্জির স্বপ্ন জীবনে কোনোদিন পূরণ হবে না। আর এরা কিন্তু দুটো দল একে অপরের পরিপূরক। আপনি দেখবেন এদের মধ্যে মারাত্মক সেটিং আছে একটা। যখনই মমতা ব্যানার্জির বিপদে পড়ে তখনই কিন্তু এরা ওই দ্বারস্থ হয় বিজেপির এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়, আর এরা পার পেয়ে যায়। আপনি আরজি করের ঘটনায় দেখুন, আরজি করের যে ঘটনা, আরজি করের ঘটনায় সিবিআই দেওয়া হলো। সিবিআই যে আমাদের মূল আসামি যাকে করার কথা, সুদীপ্ত ঘোষকে, তাকে কি করা হলো? তাকে বাইপাস করে দিয়ে সিবিআই এই কেসটার সাথে যুক্ত না করে সেটিং করে তৃণমূল আর বিজেপি তাকে সাইড করে দিল। তো এই সেটিং এদের আছে, এরা হিন্দুত্বের কথা তুলবে আর মমতা ব্যানার্জি ভয় দেখাবে এখানকার মাইনরিটিদের যে ওরা এসে তোমাদের মারবে, এই করে একটা ওরা চেষ্টা করবে, যেটা বিগত নির্বাচনে করেছে। মানুষ কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে এবারে কিন্তু সেই খেলা চলবে না। বিজেপি কস্মিন কালেও এই পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের মাটিতে, এই স্বামী বিবেকানন্দের মাটিতে কোনোদিনও কস্মিন কালেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, এটা নিশ্চিত করে রাখ। হোসেন বাবু, 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি বিজেপির রাজ্য সভাপতি বদল হবে? আর কদিনের মধ্যে এর চূড়ান্ত ফলাফল আপনারা পেয়ে যাবেন। এই মাসের মধ্যে নিশ্চয়ই একটা কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন। সেটা এই মাসে আপনারা নিশ্চিত রূপে আপনারা পেয়ে যাবেন। বাংলার মানুষ আমরা দেখব নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর বা মনোনীত হওয়ার পর আমরা নতুন রাজ্য সভাপতিকে সামনে রেখে 2026-এর বিধানসভা ইলেকশন আমরা লড়বো। আতাউর বাবু যে কথাগুলো বললো বিজেপির স্বপ্ন পূরণ হবে না, দাদা এই কথা বলতে বলতে তো বিজেপি আজকে প্রায় 24টা রাজ্য দখল করলো। ভারতবর্ষে 15 বছর এর জন্য দেশের সরকারের প্রধানমন্ত্রী টানা 3 বার আমাদের নরেন্দ্র মোদী। ভারতবর্ষের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এরকম গণতান্ত্রিক সরকারের ব্যবস্থায় টানা 3 বার প্রধানমন্ত্রী কোনো দল করতে পারেনি। ভারতবর্ষে তো না, একসময় জওহরলাল নেহরু 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু একবার নির্বাচিত তিনি ছিলেন না, প্রথম নির্বাচনে তিনি ছিলেন না, যার ফলে মনোনীত ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 47 সাল থেকে 52 সাল পর্যন্ত, কিন্তু পরবর্তীতে তিনি 2 বার নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ডাইরেক্ট তিনবার তিনি নির্বাচিত হয়ে এসেছেন। সেই জন্য যারা বলছে বিজেপির স্বপ্ন পূরণ হবে না, তারা সত্যি সত্যি এখনো স্বপ্নই দেখছে। বলছে না যে ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি, একটা কবিতা আমরা পড়েছিলাম সেই সময়। তাহলে ওনারা এখনো বিছানার মধ্যেই পড়ে আছে, ওদের স্বপ্ন আর পূরণ হবে না। আমরা যে স্বপ্ন দেখছি সেটা হচ্ছে বিকশিত ভারত। 1947 সালে দেশ ভাগ হয়েছিল, দেশের স্বাধীনতা পেয়েছিলাম। পরবর্তী 100 বছর অর্থাৎ 2047 মিশন আমরা নিয়েছি, ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত করব এবং ভারতবর্ষকে বিভবশালী করে তুলব। তার জন্য বিকশিত ভারত আমাদের গঠন করা দরকার, যার জন্য আমাদের দিল্লিটার প্রয়োজন ছিল। আমাদের দিল্লি হেডকোয়ার্টার, ভারতবর্ষের রাজধানী। এই দিল্লিতে যদি ভারতীয় জনতা পার্টি না থাকে তাহলে যতই আমরা বলি সম্পূর্ণ অধরা থেকে যাবে। আজকে দিল্লির মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, প্রতিশ্রুতিকে তারা গুরুত্ব দিয়েছে, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে বলেই আজকে দিল্লির মানুষ আমাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছে। বিকশিত ভারত তার প্রথম স্তম্ভ, প্রথম যেটা খুঁটি সেটা দিল্লি, আর দিল্লি দখলের মধ্য দিয়ে বিকশিত ভারতের পথ এগিয়ে যাচ্ছে। এই পথ দেখাবে আগামী দিনে আমাদের বাংলাতেও আমরা কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাইকে পরাজিত করে আমরা 26-এ বিজেপি সরকার গঠন করব। নিশ্চয়ই আমরা একটা এই নির্বাচনের পর আরো অনেক অনেক বেশি আমরা প্রতিজ্ঞা অর্জন করতে পারবো। বেশ বেশ হোসেন বাবু, আতাউর বাবু আপনার কাছে যাব এবার আমি। ইন্ডিয়া জোটের শরিক তো তৃণমূল কংগ্রেস, 26-এর বিধানসভা নির্বাচনে কি আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়াই করবেন? আমাদের তো লোকসভায় জোট হয়নি তৃণমূলের সাথে, মানে ওদের সাথে জোট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমার। লোকসভায় কিন্তু আমরা জোট করিনি। এখানে লোকসভায় উনি আমাদেরকে 2টো সিট দিতে চেয়েছিলেন, আমরা নিজের ক্ষমতায় একটা সিট জিতে নিয়েছি।
অতএব তাদের সাথে আমাদের জোট হবে হবে না সেটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। তবে এটুকু বলে থাকি, যদি কেজরিওয়ালের মতো উনি অহংকার দেখান তাহলে কিন্তু জোট হবে না। আর আলীবাবু যেটা বলছিলেন বিকশিত ভারত, আপনারা তো জানেন আজকে ডলারের দাম কত। এদের নেতৃত্বে এখন সংকুচিত ভারত। আমরা দেখলাম দুদিন আগে এই যে আমেরিকা থেকে যে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে, তাদের হাতে হাতকড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে, এটা বিকশিত ভারতের নমুনা? লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আজকে আমাদের নিজেদের ভারতীয় বলতে। এই যে সরকার যে চলছে, এদের নেতৃত্বকে ধিক্কার জানাচ্ছি যে এরা বিদেশ নীতিটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারছে না, আবার বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। এটা বিকশিত ভারত আজকে সংকুচিত। আজকে এই মোদিজিকে মানে পৃথিবীর ছোট ছোট দেশগুলোর যে রাষ্ট্রনেতা তাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের এক শপথ গ্রহণ অনুষ্ঠানে, অথচ এই যে বিকশিত ভারতের গল্প বলছেন 56 ইঞ্চির কথা, তাকে কিন্তু কোন রকমই ডাকা হয়নি। একজনকে সম্পর্কে তদবির করতে পাঠানো হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু চিড়ে ভেজেনি। তো এটা কি বিকশিত ভারতের নমুনা? আজকে ক্ষমতায় আছেন, কিভাবে আছেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনারা ক্ষমতা দখল করছেন। আর পয়সার কথা বলছিলাম, যেটা দিল্লিতে পয়সার গল্পটা তো আমার আপনার নয়, এটার বিরুদ্ধে একটা হই হই রই রই কাণ্ড ঘটেছে। যে অর্থ দিয়ে ওরা ভোট করছে, বিভিন্ন চ্যানেল মিডিয়া, আপনাদের মতো মিডিয়াগুলো দেখিয়েছে যে ওরা পয়সা দিয়ে ভোট নিচ্ছে। এ কথা লুকিয়ে রাখলে হবে না, শাক দিয়ে মাছ ঢাকলে মানে শাক দিয়ে মাছ ঢাকলে হবে না। আলীবাবু, একটু খোলা চোখে দেখতে হবে, খোলা মেলা ভাবে আলোচনা করতে হবে এবং ভুলগুলোকে স্বীকার করতে হবে। কংগ্রেস 60 বছর ক্ষমতায় থেকেছে, আপনি 3টে টার্মের কথা বলছেন। আমরা অনেক বেশি, কংগ্রেস দল অনেক বেশি ক্ষমতায় ছিল এবং পৃথিবীর সমস্ত দেশের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক ছিল, আজকে কিন্তু সেইগুলো আপনারা রাখতে পারেননি। আজকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। আমরা মানে বিভিন্ন সূচকে আমরা পেছন দিকে চলে এসেছি। এটা বিকশিত ভারতের নমুনা নয়, এটা সংকুচিত ভারতের নমুনা। যাই হোক, আপনারা এর প্রতিফলন সময়ে পেয়ে যাবেন। 60 বছর ক্ষমতায় থেকেছি তার মানে এই নয় যে সারা জীবন আমরা ক্ষমতায় থাকবো। ক্ষমতা আসে, ক্ষমতা যায়। আমাদেরও ক্ষমতা এসেছিল, ক্ষমতা গেছে। আগামী দিনে আমরা এটুকু আশা রাখি যে আমরা আপনাদের থেকে ভালো কিছু করতে পারবো, এই আশা আমাদের আছে। এবং আমরা আমাদের সময়ে যে ভারত বিকশিত হচ্ছিল, সেইটা কিন্তু আজকে আপনারা মানুষকে বোকা বানিয়ে এই কৃষক বন্ধু এটা সেটা বিভিন্ন রকমের প্রকল্পের কিছু পয়সা দিয়ে মানুষকে আপনারা ভুলিয়ে রেখেছেন। কিন্তু মানুষকে প্রত্যেকটা বিষয়ের উপর যে কর দিতে হচ্ছে ভারত সরকারকে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সময়ের অপেক্ষা, আপনাদেরকে জবাব দেবে মানুষ, সেই দিনের আশায় থাকুন আপনারা। আলীবাবু, আতাউর বাবুর শুনলেন নিশ্চয়ই, কি বললেন, কি বলবেন এই বিষয়ে আপনি? না, বলার মধ্যে যেটা বিষয়, আতাউর বাবুকে আমি বলছি না, যে আমি কংগ্রেস পার্টিকেই বলছি। দেখুন, কংগ্রেস যখন আমাদের দেশের সরকারের প্রধানমন্ত্রী ছিল, তখন আমেরিকায় গিয়েছিল, একেবারে হাফ প্যান্ট খুলে প্রধানমন্ত্রীকে ওরা চেকিং করতো, মানে চেক করে নিত, সন্দেহ করত। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতেও গিয়েছে অনেকবার। কোনোবারই আমেরিকার রাষ্ট্রপ্রধান বা আমেরিকার সেনারা তারা কোনোবারই কিন্তু আপনার প্রধানমন্ত্রীকে কিন্তু চেকিং করেনি। এটাই প্রমাণ হচ্ছে বিকশিত ভারত মানে নরেন্দ্র মোদী কিরকম পাওয়ার আছে। আর আপনি বললেন না যে 20 জানুয়ারি রাষ্ট্রপতি আপনার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক ছোট বড় দেশ গিয়েছে, তাদের রাষ্ট্রপ্রধানরা গিয়েছে, ভালো কথা, যাবে, তারা যেতে পারে। কিন্তু শুনেছেন কি চীনের প্রধানমন্ত্রী গিয়েছে, চীনের রাষ্ট্রপতি গিয়েছে, চীনের বা আপনার রাশিয়ার রাষ্ট্রপতি গিয়েছে, বা আবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গিয়েছে? এগুলো কি শুনেছেন? শুনবেন না। আমার ভারতবর্ষ সেই রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে, আমরা যাব কেন? আমার প্রধানমন্ত্রী যাবে কেন সেখানটায়? আমরা বিদেশ মন্ত্রীকে পাঠিয়েছি, জয়শঙ্করকে পাঠিয়েছি ভারতবর্ষের সম্মান রক্ষা করার জন্য, যে আপনি যান। আমরা দেখেছি যে থার্ড বেঞ্চে বসার কথা, সেখানে ডোনাল্ড ট্রাম্প ভারতকে সম্মান জানিয়ে
জয়শঙ্করকে ফার্স্ট বেঞ্চে ফার্স্ট লাইনেই তাকে বসিয়ে দিয়েছে। এটাই তো প্রমাণ হয় ভারতবর্ষের কূটনৈতিক জয়, এটাই তো প্রমাণ হয় ভারতবর্ষ বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প সেই দিন বারবার ভারতবর্ষের প্রশংসা করেছেন। এটাই তো আমাদের গর্ব অনুভব হয় নরেন্দ্র মোদীর জন্য। আরেকটা বিষয়, আমরা কংগ্রেস তো অস্বীকার আমরা করতে পারবো না, কংগ্রেস দীর্ঘ 60 দশক আমাদের দেশে দেশ শাসন করেছে, আমরা সকলেই জানি। আতাউর বাবু আর আলী বাবু, আপনাদের দুজনকেই ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।